সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলা সম্ভব বলছে বিএনপি। সংস্কারের আগে নির্বাচন চায় না ইসলামী আন্দোলন। নির্বাচন কমিশনের চাকরির প্রলোভনে কোটি টাকার বাণিজ্য, কেএসএফ ট্রেডের প্রতারণায় নিঃস্ব অনেকেই পদক্ষেপ নেবে ইসি। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট খেলে সেটা একটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। চাঁপাইনবাবগঞ্জে যক্ষ্মা, নিউমোনিয়া, জলাতঙ্ক ও টিকার সংকট, বিপাকের সেবাগ্রহীতারা দ্রুত সরবরাহ না হলে স্বাস্থ্য খাতে বিপর্যয়ের শঙ্কা। যদি আমরা ঠিকমতো বাচ্চাদের টিকা না দিতে পারি তাহলে রোগের ভয়াবহতা সৃষ্টি হবে। শীতের আমেজে পর্যটনে ভ্রমণ প্রেমীদের পদচারণায় মুখর রাঙ্গামাটির বিভিন্ন বিনোদনের স্পট, ব্যবসা বাণিজ্যে ফিরছে সুদিন। এই কাপ্তাই লেক, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা আমার তো খুবই পছন্দ হয়েছে। গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি। ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন, রোববার থেকে কার্যকর। এবং বিপিএলে টানা 8ম জয় রংপুর রাইডার্সে। চিটাগং কিংসকে হারালো 33 রানে। সিলেটের বিপক্ষে 65 রানে জয় দুর্বার রাজশাহীর। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালের সঙ্গে আছে মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে আছেন প্রশ্ন তুলে একজন দুর্নীতিবাজকে ভারত আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কার নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে দাবি করে অবিলম্বে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। পতিত স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে আছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ারও সমালোচনা করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দিবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাজ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? এ সময় দুর্নীতির অভিযোগে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির বিষয়েও কথা বলেন রিজভী। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে অংশ নিয়ে অবিলম্বে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখে চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নতুন প্রজন্মকে পড়ালেখার গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং তারা অনেক বেশি জানে, কিন্তু জানাটার কখনো শেষ নেই। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা ইউনিয়নের কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বলেন, 1963 থেকে 65 ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের বন্ধুদের আজকে এখানে পেয়ে ভালো লাগছে। তবে তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য, চিন্তাভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে।
তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই। সংস্কারের আগে দেশে নির্বাচন নয়, নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের সংস্কার, সংসদ নির্বাচনে কোনো নারী কোটা না রাখার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। দেশের নানা প্রান্ত থেকে আসা ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে একে একে নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়। সেই সঙ্গে বক্তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেও দাবি করেন। এ সময় পতিত সরকারের পথে অন্তর্বর্তী সরকারকে না হাঁটারও আহ্বান জানান তারা। যদি পিআর পদ্ধতি নির্বাচন দেওয়া হয়, এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয়, পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়, এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল, অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না। যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির, তাদের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, বাংলার মানুষ আর চাঁদাবাজ, দখলদার ও খুনিদের ক্ষমতায় দেখতে চায় না। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না। পরে জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকারের জন্যই এদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা মানুষের ভোটের অধিকার দেয়নি বলেও মানুষ যুদ্ধ করেছে। এ সময় নতুন করে দেশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে আমির। শুক্রবার টাউন হল ফুটবল মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চুয়াডাঙ্গায় গেল 15 বছরে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি। এদিন সকাল থেকেই সম্মেলনে আসতে শুরু করেন কর্মী সমর্থকরা। একে একে বক্তব্য রাখেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দুপুর 3টায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু। একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামে ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল গোয়েন্দা সংস্থা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, ভবিষ্যতে গণমাধ্যম যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের যথার্থ বেতন না দেওয়ার বিষয়ে বেসিক ও ন্যূনতম বেতন নির্ধারণে জোর দেন তিনি। কন্টেন্ট চুরি রোধে কপিরাইট
এনফোর্সমেন্টকে খুবই জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার বয়স এবং সার্বিক বিবেচনা করে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। হাসপাতালের মেডিকেল বোর্ড সহ সবাই মিলে 2-1 দিনের মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে, পরে সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর হাজারীবাগের চামড়ার গুদামের আগুন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাহ্য পদার্থ থাকায় এবং ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ। ঘড়িতে সময় দুপুর 2টা। জুমার নামাজ শেষে রাজধানীর হাজারীবাগের ফিনিক্স টার্নিতে ফিরছিলেন ভবনের কর্মরত শ্রমিকেরা। এ সময় ভবনের 5ম তলায় ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভবনের 6ষ্ঠ ও 7ম তলায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফিনিক্স টার্নিতে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন। এর মধ্যে রয়েছে চুমকি, জুতা ও কাপড় তৈরির কারখানা, সাথে মজুদ ছিল কেমিক্যালও। ভবনের এসব দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানায় এলাকাবাসী। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এলেও পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় একে একে 11টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। পাশাপাশি অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটির কারণে ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাধ্যমে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের দাবি, আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল। আগুন নিয়ন্ত্রণে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মোল্লার বসুকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে লাল সন্ত্রাসী একমাত্র পথ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ মোল্লার বসু। সেই পোস্টের প্রতিবাদী মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন দলের শিক্ষার্থীরা। যদিও সমালোচনার মুখে ততক্ষণে পোস্টটি মুছে দেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মোল্লার বসু। লাল সন্ত্রাস ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা হলপাড়া থেকে একটি মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা বলেন, লাল সন্ত্রাসের নামে বাম সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অবিলম্বে মেঘ মোল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যৌক্তিক দাবি দেওয়া হতে পারে, ক্যাম্পাসে যৌক্তিকভাবে প্রতিবাদ হতে পারে, কিন্তু শিক্ষকদের সাথে বেয়াদবি বরদাস্ত করা হবে না। আপনারা কি লাল সন্ত্রাস রুখে দিবেন? নতুন এই বাংলাদেশে স্পষ্টভাবে বলে দিতে চাই, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। অতি দ্রুত যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা বাণিজ্য করছে একটি প্রতারক চক্র। কেএসএফ ট্রেড নামের একটি প্রতিষ্ঠান খুলে চাকরি দেওয়া নামে স্ট্যাম্পে লিখিত দিয়ে টাকা আদায় করছে চক্রটি। তবে চাকরি পাওয়া তো দূরে থাক, চক্রের হাতে টাকা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। অভিযোগ আর প্রমাণ পেলেই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপই নেয়নি নির্বাচন কমিশন। এম এ আজিমের রিপোর্ট। এটা একটাই তো আপনার? না না, একটাই। আর কোনটা? আমি তো আবেদন করছিলাম। আর আপনি নিয়োগপত্র পাইছেন? নিয়োগপত্র তো আমার টাকা কি হয়েছে? আমার সঙ্গে হয়েছে আপনার?
কোন কথা হয়েছে না আমরা নিয়োগপত্র জিজ্ঞেস করি না নিয়োগপত্র পাইছে কয়েক লাখ টাকা দিয়েও নির্বাচন কমিশনে চাকরি না পেয়ে কেএসএফ ট্রেড নামের প্রতিষ্ঠানে ক্ষুব্ধরা। ইতিমধ্যে পালিয়েছে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। তোপের মুখে এখনও চাকরি দেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির এমডি শামীম হোসেনের। আপনারা আমাকে যেহেতু আসছেন, আপনারা জানছেন, অবশ্যই জানিয়ে আসছেন, আপনারা আমাদেরকে একটা দিন সময় দেন। স্টাম্পে লিখিত দিয়ে জনপ্রতি 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেডের কম্পিউটার অপারেটর আসাদুল্লাহ। চাকরি দেয়া তো দূরে থাক, প্রতারণার মাধ্যমে হাতানো কোটি কোটি টাকা হজম করতে এখন সরিয়ে ফেলা হয়েছে আসাদুল্লাহকে। ওনার সঙ্গে বাইরে কিছু লেনদেন করছে এবং ওর চেক স্টাম্প দিয়ে টাকা নিচ্ছে, কিন্তু এই মেয়েটা অটোমেটিক আমাদের ফাইনাল রেজাল্টে আছে এবং উনি পদায়ন করবে, এটাতে আমাদের জানার বাইরে ছিল না। উনি আমাদেরকে ক্লেম করার সঙ্গে সঙ্গে আমরা ওই ছেলেকে গত পরশুদিন চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, এমডি শামীম হোসেনের নির্দেশেই টাকা আদায় করত আসাদুল্লাহ। রেজাল্ট আসছে, সব আসছে, এই যে নিয়োগপত্র, কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনালি নিয়োগে আসেনি, পদায়নে আসেনি। প্রাথমিকভাবে তারা হচ্ছে টাকা ছাড়া কোনো কাজ করে নাই। এখন তারা বলতেছে স্টাফ বরখাস্ত করছে, আসলে দেখা যাচ্ছে স্টাফ বরখাস্ত করে না, উনি নিজেই নির্দেশ করছে তুমি দেখো, কাজটা দেখো। এবং এমডি সাহেব নিজেও কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, কারণ ওনার সকল ধরনের ডকুমেন্ট আছে, কল রেকর্ড, ভিডিও সব কিছু আছে। চুক্তি করে কেএসএফ ট্রেডকে নিয়োগের দায়িত্ব দেয় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে নিয়োগে অবৈধ বাণিজ্যের প্রমাণ থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। না না, আমাদের কোনো কিছু না। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট সেটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। 124 জন ড্রাইভার, সিকিউরিটি গার্ড ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের চুক্তি হলেও প্রায় 150 থেকে 200 জনের কাছ থেকে 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেড। এতে শামীম চক্রের বাণিজ্য হয়েছে 3.5 কোটি টাকারও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। উত্তরের জেলা লালমনিরহাটে জেকে বসেছে শীত, বইছে হিমেল হাওয়া। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী জামাল বাদশার সাথে। জামাল, জনজীবনের শীতে কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। শক্তি, লালমনিরহাটে কিন্তু এই মাঘের শুরু থেকে শীতের দাপট দেখাতে শুরু করেছিল এবং এই শীত শুরু হয়েছিল পৌষের মাঝামাঝি সময় থেকে। এই লালমনিরহাটের আশপাশের জেলা থেকে শুরু করে লালমনিরহাটে কিন্তু সকালবেলা তীব্র কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, এবং সকালবেলা হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। একটু তথ্য দিয়ে জানাতে চাই যে আজকে সকালবেলা কিন্তু লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস, এবং পৌষের প্রথম দিকে এই তাপমাত্রা ঘর ছিল কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং এই বছর জেলায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস, এবং রাত্রেবেলা কিন্তু এই তাপমাত্রার পারদ অনেকটাই কমে যায়, অর্থাৎ 10-এর ঘরে কিন্তু চলে আসতো। সব মিলিয়ে লালমনিরহাটের জনজীবন কিন্তু সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া থাকার কারণে তীব্র শীতে জবুথবু, এবং এই শীত থাকার কারণে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শুরু করে যে অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা আসলে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা গতকাল বিকালে খবরে দেখেছি লালমনিরহাট সদর হাসপাতালে 10 বেডের বিপরীতে, অর্থাৎ শিশুর জন্য যে 10টি বেড বরাদ্দ রয়েছে, সেই 250 শয্যা হাসপাতালের 10 শয্যা শিশু বেডের বিপরীতে প্রায় 50 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। এছাড়া আউটডোরেও কিন্তু চিকিৎসার চাপ বেড়েছে, অর্থাৎ রোগীর চাপ কিন্তু আসলে বেড়েছে। আমরা লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই লালমনিরহাট জেলার শীতার্ত মানুষের তালিকা করে তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের তালিকা করে কিন্তু তারা শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরণ প্রদানের মাধ্যমে পাশে দাঁড়াচ্ছেন। এছাড়া গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবার একটি জিনিস কম দেখেছি, যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই কম আসলে কম্বল বিতরণে আগ্রহ প্রকাশ করাচ্ছেন, এবং আমরা শুধুমাত্র রাজনৈতিক দল ব্যতীত খুব একটি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরকে দেখিনি। সব মিলিয়ে যদি বলতে চাই যে সকাল এবং সন্ধ্যায় কিন্তু এই হিমেল হাওয়া এবং কুয়াশা
কুয়াশায় জবুথবু লালমনিরহাট। তবে এই শীতের তীব্রতা কিন্তু ধীরে ধীরে কমতে পারে বলে লালমনিরহাটের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেই আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই ছিল লালমনিরহাটের শীতের সর্বশেষ খবর। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা। চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে যক্ষ্মা, নিউমোনিয়া ও জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের টিকার সংকট। গেল বছরের নভেম্বর মাস থেকে চলছে এই সংকট। বিপাকে পড়েছেন সেবা গ্রহীতারা। বারবার হাসপাতালে গিয়েও মিলছে না টিকা। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বলছেন, সময় মতো ভ্যাকসিন সরবরাহ না হলে ভয়াবহতা নেমে আসতে পারে স্বাস্থ্য খাতে। সহকর্মী তারেক রহমানের তথ্য ছবিতে বিস্তারিত তারেক মাহমুদ সুজনের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে যক্ষ্মা, নিউমোনিয়া, জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের টিকার সংকট। সিভিল সার্জন কার্যালয় বলছে, ফুরিয়ে গেছে অনেক রোগের টিকা। মজুদ নেই সাবান, অ্যাম্পুল, কাটার, নীল গামলা ও ডাস্টারেরও। রোগীদের চাহিদা থাকলেও সরবরাহ দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্যসেবা। রোগীরা টানা কয়েক মাস ধরে বিভিন্ন হাসপাতাল ঘুরেও পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। যাদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় পেরিয়ে গেছে তারাও পাচ্ছে না টিকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। ছোট বোনের টিকার ডেট ছিল ডিসেম্বরে, কিন্তু আমি লাস্ট কিছুদিন যাবত হসপিটালে ঘোরা সত্ত্বেও টিকা পাচ্ছি না। যারা একটা ডোজ নিয়েছে তাদের পরবর্তী ডোজগুলো দেওয়া যাচ্ছে না। এতে মানে আমাদের চিকিৎসা নিতে রোগীদের খুবই সমস্যা হচ্ছে। আমার মেয়েকে নিয়ে 15 দিন থেকে আমি এই হাসপাতালে ঘুরছি, কোনো হাসপাতালে আমি নিউমোনিয়া রোগের টিকা পাচ্ছি না। চাঁপাইনবাবগঞ্জ হসপিটালগুলোতে টিকা, ভ্যাকসিন মোটামুটি 3 মাস থেকে পাওয়া যাচ্ছে না। টিকার জন্য প্রতিদিন শত শত রোগী ভিড় করছেন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। টিকা না পেয়ে ফিরছেন খালি হাতে। যদি আমরা ঠিক মতো বাচ্চাদের টিকা না দিতে পারি তাহলে রোগের ভয়াবহতা সৃষ্টি হবে। মজুদে আছে শুধু ইনজেকশনের সিরিঞ্জ। এর বাইরে প্রায় সবকিছুরই সংকট রয়েছে বলে জানায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্টোর কিপার। আর চাহিদা মতো সরবরাহ পেলে দ্রুতই বিতরণের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের ইপিআই, পেন্টা, পিসিভি, এমআর, আইপিভি এ সমস্ত ভ্যাকসিন নাই। চাহিদাপত্র দেওয়ার পরও পাওয়া যাচ্ছে না। সামনে সপ্তাহ বা এই মাসের শেষের দিকে ভ্যাকসিন চলে আসবে এবং ভ্যাকসিন আসলে আমরা উপজেলা লেভেল আমরা ভ্যাকসিনটা পাঠিয়ে দেবো। দ্রুত এসব সমস্যার সমাধান করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতের আমেজে শুরুর পর থেকে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাঙ্গামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি সাজেকেও এখন পর্যটকের ঠাসা। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। মিশু মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাঙ্গামাটির পর্যটন আইকন ঝুলন্ত সেতু। শীতের শুরু থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে আছে ঝুলন্ত সেতুর পুরো এলাকা। যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে সময় কাটাতে রথ পাহাড়ের শহরে ছুটে আসছেন তারা। ঝুলন্ত সেতুর পাটাতনে হাঁটা চলার পাশাপাশি অনেকেই কাপ্তাই হ্রদে করছেন নৌ ভ্রমণ। পাশাপাশি শহরের পল অয়েলেও রয়েছে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। শুধু রাঙ্গামাটি শহর নয়, সাজেক ভ্যালিতেও নেমেছে পর্যটকের ঢল। সকাল থেকে জিপ মাহিন্দ্রায় আঁকাবাঁকা সড়ক পেরিয়ে সাজেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছেন তারা। এই প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। এই কাপ্তাই লেক, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা আমার তো খুবই পছন্দ হয়েছে। অনুভূতিটা খুবই সুন্দর, কারণ এখানে পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে। ছেলে মেয়েদের নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। যতটুকু দেখলাম তার ভিতরে বেশ ভালোই লাগতেছে। এখন বাকিটা আরো দেখবো, আরো হয়তো ভালো লাগবে ইনশাআল্লাহ, সেই আশাই রাখি। পিকনিকের জন্য খুব একটা ভালো সময় এটা। ঝুলন্ত ব্রিজ দেখলাম, পার্কে আসলাম, ওটাও ভালো লাগলো। ডিসেম্বর জানুয়ারি মাসে পূর্বের থেকে ভালো ব্যবসা হচ্ছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, গত মাস ডিসেম্বরে আমরা খুব ভালো একটা ব্যবসা করেছি। আগামী জানুয়ারি মাসে রানিং নিয়ে চলতেছে। মোটামুটি আমাদের 70-80% বুকিং অলরেডি হয়ে আছে। প্রতিদিনই 3 থেকে 4 হাজার পর্যটক ঝুলন্ত সেতু দেখতে আসে বলে জানান পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ। দৈনিক গড়ে 3 থেকে 4 হাজার দর্শনার্থী রাঙামাটিতে ভ্রমণ করছে। এছাড়া আমাদের যে অ্যাকোমোডেশন আছে এখানে প্রায় আমাদের গত 2-1 দিন যাবৎ 80% বুকিং রয়েছে।
রাঙ্গামাটি শহর ও সাজেক মিলে প্রতিদিন রাঙ্গামাটিতে ভ্রমণ করছেন প্রায় 7 থেকে 8,000 পর্যটক। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার বিকেলে উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় মামুন মণ্ডলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা সহ 35টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে স্বৈরাচার শেখ হাসিনা শ্রমজীবী মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা যশোর অঞ্চলের শ্রমিক নেতারা। বিজিএমসির আওতাধীন 26টি জুট মিল চালুর দাবিতে শুক্রবার বিকেলে খুলনার খালিশপুর ক্রিসেন্ট গেটে শ্রমিক সমাবেশে কথা বলেন তারা। রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় খুলনা যশোর আঞ্চলিক কমিটি এ সমাবেশের আয়োজন করে। শ্রমিক নেতারা বলেন, হাসিনা 6 মাসের মধ্যে এসব মিল পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা হবে। প্রতিশ্রুতি দিলেও মিল চালু না করে শ্রমিকদের সঙ্গে করা হয় প্রতারণা। অবিলম্বে বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।